যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরি নাই, যদি রাজপথে মিছিল হতো বঙ্গবন্ধু মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। সে ছিল না ভীরু কাপুরুষের মতো, করেনি তো কখনো মাথা নত। সে ছিল না ভীরু কাপুরুষের মতো, করেনি তো কখনো মাথা নত। এনেছিল হায়নার কবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালেই শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। কে আছো বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। কে আছো বাঙালি তার সমতুল্য, ইতিহাস একদিন দেবে তার মূল্য। এনেছিল হায়নার কবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। তবে বিশ্ব পেত এক মহান নেতা, আমরা পেতাম ফিরে জাতির পিতা। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। সে ছিল না ভীরু কাপুরুষের মতো, করেনি তো কখনো মাথা নত। সে ছিল না ভীরু কাপুরুষের মতো, করেনি তো কখনো মাথা নত। এনেছিল হায়নার কবল থেকে আমাদের প্রিয় স্বাধীনতা, স্বাধীনতা, স্বাধীনতা। নুরু সিকির মাকে বাদ দিতে বল। সিলটা কোথায় রাখলাম? হ্যাঁ থাক থাক, পেয়েছি পেয়েছি। 9টা বাজে, 9টা 42 ট্রেন। আজ নির্ঘাত লেট হয়ে যাবে। নুরু
দিয়েছে ভাত? নরু, ভাত রান্না এখনো হয়নি বদ্দা। হয়নি মানে? 9টা বাজে, এখনো রান্না হয়নি? কি যে করে এরা। তুই মাকে বলে দে আমি হোটেলে খেয়ে নেব। এই শিকির, নরেন শিকির আমার অ্যাটাচিটা নিয়ে আয়। কি রে দাঁড়িয়ে রইলি যে? তাড়াতাড়ি আমার মার হাত পুড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভাতের ফ্যান করাতে গিয়ে মার হাত পুড়ে গেছে। উফ, এরা দেখছি আমাকে শান্তিতে থাকতে দেবে না। মা, মা, বাগো, মা। কি হলো? ডাকছিস কেন বাবা? দেখি কি করে ফোরালে হাতটা। আচ্ছা একটু সাবধানে কাজ করতে পারো না? কতদিন বলেছি তাড়াতাড়ি করবার কোনো দরকার নেই, রান্না না হলে আমি হোটেলে খেয়ে নেব। কানে যাচ্ছে না তোমার সে কথায়? হোটেলে খাবি? আমি মরে চিতায় যাবার পর, আমি যতদিন বেঁচে আছি কোন দুঃখে তুই হোটেলে খাবি খোকা? থাক, আর চোখের জল ফেলতে হবে না। দেখি কতটা পুড়িয়েছ হাত। আহা, দেখতে দাও না বাবু। বলছি তো সামান্য একটু। ইস, পুরো হাতটাই দেখি তুমি শেষ করে দিয়েছো। নরকে নিয়ে তুমি হাসপাতালে যাও। নরো, মাকে নিয়ে তুই হাসপাতালে যা। এর জন্য আমি তোমাকে দায়ী করবো দাদা। কতদিন বলেছি একটা বিয়ে করো, কানেই যাচ্ছে না। ঘরে বউ থাকলে মাকে তো একটু শান্তি দিতে পারতো। নরো, বছরে 365 দিন সমানেই খেটে যাচ্ছে। কঠিন অসুখ বিসুখ হলে বিশ্রামের প্রশ্নই ওঠে না। মানুষ তো যন্ত্র নয় দাদা। তোরা বুঝতে পারছিস না নরো, সামান্য মাইনে পাই, আর একটা বাড়তি মানুষের দায়িত্ব না কি সম্ভব? একটু বাস্তবমুখী হতে শেখ। কল্পনার ফানুস উড়ানো সহজ, কিন্তু থাক বাবা, তোকে আর বিয়ে শাদী করতে হবে না। আমি মরে চিতায় গেলে তখন তুই বিয়ে করিস। মা, কপালে সুখ শান্তি না থাকলে কেউ তা দিতে পারে না। অদৃষ্টের বিড়ম্বনা কোন বিধাতা খণ্ডাবে বল? নইলে তোর বয়সের ছেলেরা বউ ছেলে নিয়ে সংসার করছে না, আর তুই কি মুশকিল। আসলে বিয়ে করার ইচ্ছে নেই তোমার দাদা। সেম কুষ্টে চাকরি করে বিনন দাদা কি বউ বলবান নিয়ে সংসার করছে না? তোমার সঙ্গে বিনন দাদা। দেখ নরো, তোমার কাছে একটি মিনতি দাদা, মাকে আর কষ্ট দিও না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার টিউশনির 30 টাকা তোমার হাতে আমি তুলে দেবো। আই উইল প্রমিস। নরেন, লক্ষ্মী বাবা আমার, আর তুই অমত করিস না। কোথায় এই বয়সে একটু নাতি নাতকে নিয়ে এমন আলাপ করব, সেই সুখ থেকে তুই আমাকে বঞ্চিত করিস না শৈল। মায়ের এই সামান্য দাবিটুকু তুই রাখ বাবা। তোমার ব্যথা আমি বুঝি মা, কিন্তু এই যুগে মেয়েদের এনে কিছুতেই শান্তি পাবে না। বেশিরভাগ মেয়ে হচ্ছে সেলফিশ, আই মিন আত্মকেন্দ্রিক। নিজে ভালো খাবো, ভালো পড়বো, এসব মোটিভ নিয়েই তারা সংসার করতে আসছে। কিন্তু খোকা, আমার এক বন্ধু বঙ্কিম বিয়ে করেছে। বিয়ের আগে বেচারা দারুণ আমোদে ছিল, বিয়ের পর তার মুখ যেন আষাঢ়ের মেঘের মতো অন্ধকার। কেন? কেন? বঙ্কিমের মায়ের সঙ্গে বইয়ের একদম বলে না। দিন রাত খিটিমিটি লেগেই আছে। সপ্তাহে 4 দিন সিনেমা দেখা চাই, 7টার আগে নাকি ঘুমই ভাঙে না। অথচ বঙ্কিমের মা হচ্ছে সাবেকি আমলের মানুষ। আমার মনে হয় দাদা এটা বঙ্কিমদার দোষ। তিনি প্রথম থেকেই রাজ টানতেন, পরিস্থিতি অন্যরকম হতে পারত। কিন্তু তুমি যদি বিয়ে করে বউকে মাথায় চড়িয়ে রাখো। একটা কথা মনে রাখিস নরু, শৈলেনী গাঙ্গুলি মানুষ, জানোয়ার নয়। খোকা, আমার মাকে বাবাকে যে অশ্রদ্ধা করবে, তাকে নিয়ে যেই ঘর করুক, এই শৈলেনী গাঙ্গুলি করবে না। খোকা, ভগবানের অসীম করুণায় আমি এই সংসারে এলাম, যাদের অকৃপণ স্নেহ মমতা এতটুকু বড় হয়ে উঠলাম। যে মা আমাকে আদর স্নেহ দিয়ে এত বড় করে তুললে, তাদের যে অবহেলা করবে, তাকে নিয়ে আর যেই ঘর করুক, এই শৈলেনী গাঙ্গুলি করবে না। বাবু একটু কথা বটে বাবু।
এমিয়ান, আমাকে 7 দিন ছুটি দিতে হবে। ঘরকে যাব বাবু। এই তো 2 মাস আগে তো একবার সে ঘুরে এলি, এখন এখন চলে গেলে আমাদের চলবে কি করে? আলোটা লাগিয়ে দিয়ে চলে যাস। কাঠা 10 মাত্র জমি, তাও যদি পড়ে থাকে তাহলে আমাদের চলবে কি করে? ঘরে তো মা বাবা নেই তোর, বিয়ে শাদী করিস নি, তাহলে দেশে কি করতে যাবি? আমি একটু বিয়ে করব বাবু। বিয়ে করবি? বিয়ে করব। বলিস কি রে বেটা, বিয়ে করবি? হ্যাঁ বাবা। বিয়ে করে বউকে খেতে পড়তে দিতে পারবি? করিস তো দিন মজুরি। কেন পারবে নাই বাবু? আমি কাম করব, আমার বউ কাম করবে। চলবে নাই দুটা প্যান্ট? না চলে তখনই দেখা যাবে বাবু। কাল সকালে আমি দেশ মে চলে যাব। 10টা টাকা আমাকে বেশি দেবেন। কাম করে আপনার 10 টাকা আমি সুদি দেব বাবু। দুজনে কাম করে 10 টাকা সুদি দেব। আশ্চর্য সুদি মনে দেব হচ্ছে বাবু। এদের। হ্যাঁ, 3 টাকার মজুরি পায়, ভুবন যদি 3 টাকা মজুরি পেয়ে বউকে খাওয়াতে পড়াতে পারে, তুই কি মাসে 300 টাকা পেয়েও বউকে খাওয়াতে পারবি না? তুই কি ভুবনের চেয়েও? দেখো মা, খাওয়া পড়ার প্রশ্ন নয়, আমি ভাবছি বউ এসে যদি তোমাদের অশ্রদ্ধা করে ঝামেলা কিন্তু আরো বাড়বে। সে আমার ভাগ্য বাবা, তার জন্য আমি কোনোদিন তোর কাছে কোনো অভিযোগ করব না। বউ যদি আমার কথা নাই শুনে, ভাববো আমার অদৃষ্টের দোষ। কিন্তু মা, সন্তানের সুখী মায়ের সুখ, ছেলে মেয়ের আনন্দে মা বাবার আনন্দ, এর বেশি আমার অন্য কোনো বাসনা নেই বাবা। তুই আর অমত করিস না শৈল, এই মাসের মধ্যে আমি নিশ্চয়ই তোর বিয়ে দেব, নিশ্চয়ই তোর বিয়ে দেব। নরো নরো, মাকে তুই বুঝিয়ে বল, সুখে দুঃখে আমাদের দিন তো ভালোই কেটে যাচ্ছে, পরের মেয়ে ঘুরে এসে ঝামেলা বাঁধাবে, তোদের পর করে দেবে। চন্দ্রিমার বিয়ে দিতে বহুত হাত টানা করতে হয়েছে। দাদা, এই যুগের মেয়েদের হৃদয় বলে কোনো বস্তু নেই, যৌথ পরিবারের দায়িত্ব কেউ নিতে চায় না, শেষে কিন্তু তোরা আমাকে দোষবি। মাকে তুই বুঝিয়ে বল। আপনি নিশ্চয়ই শৈলেন বাবু। আপনি? আমার নাম শঙ্কর মুখার্জি। গঞ্জে আমাদের একটি ঠিকাদারি ফার্ম আছে। আপনারাই তো ন্যাশনাল হাইওয়ে কন্ট্রাক্ট পেয়েছেন। গঞ্জের দক্ষিণ প্রান্তে 5 তলা বাড়িটা। হ্যাঁ ভাই, হ্যাঁ, আপনি আসুন, বসুন। ঠিক আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনার বাবা যখন চাকরি করতেন তখন থেকেই আমার সঙ্গে পরিচয়। দেখুন শৈলেন বাবু, আমার একটি বিবাহযোগ্য বোন আছে। দেখুন, আমার একটু অসুবিধা আছে, সামান্য মাইনে পাই, বছর খানেক আগে বোনের বিয়ে দিছি, শেখো তো এখনো তাকে বিয়ে করার বিলাসিতা আমার এখন নেই। আমাদের অসুবিধার কথা আমি ওকে বলেছি শৈল বাবা, কিন্তু উনি বলছেন হ্যাঁ হ্যাঁ, ওসব ভাবতে হবে না, সমস্ত দায়িত্ব আমার। আচ্ছা, কিন্তু বাবা, আমার বোন আপনাদের বোঝা হয়ে আসবে না শৈলেন বাবু, বরং সচ্ছলতাই নিয়ে আসবে। আমরা কি চাই জানেন? একটা সচ্চরিত্র বুদ্ধিমান ছেলে, গরিব হোক ক্ষতি নেই, কিন্তু অপদার্থ উশৃঙ্খল যেন না হয়। সেদিক দিয়ে দাদা কিন্তু 100-র মধ্যে 100 মার্ক পাবে। আজ পর্যন্ত শখ করে একটা সিগারেট পর্যন্ত খাইনি। এক কথাই বলতে গেলে বিংশ শতাব্দীর 50 দশকের মধ্যে কোনো সাপি নেই দাদার মধ্যে। নরু, বিধাতার আশীর্বাদে শঙ্কর জায়গা যখন উপজাতক হয়ে আমাদের বাড়িতে এসেছে, তুমি আর অবাদ করো না দাদা। শঙ্কর তার বড়ি হবে আমাদের ঘরের বড় লক্ষ্মী। আমি কিন্তু মিষ্টি আনতে চললাম দাদা, আমি কিন্তু মিষ্টি আনতে চললাম। নরু, তাহলে পাত্রী দেখতে কবে যাচ্ছেন শৈলেন বাবু? বাবা দেখলেই হবে। আমি দেখে এসেছি শৈল, লক্ষ্মী প্রতিমার মতো মেয়ে, বিয়ে পড়ছে অথচ তেমন নয়, ভদ্র স্বভাব। কি বলবো তোকে, আমার পায়ে হাত দিয়ে সরবা প্রণাম করলে তাহলে হ্যাঁ বাবা, পাত্রী আমার খুবই পছন্দ। ও মেয়ে সংসারে এনে সংসারের স্ত্রী যে বদলে যাবে এ আমি হলফ করে বলতে পারি। তুই শঙ্কর বাবুকে নিয়ে আয়, আমি পাশের বাড়ি থেকে বাজিটা নিয়ে আসছি।
কি ভাবছেন শৈলেন বাবু? ভাবছি আমার অবস্থা আমার ওই বঙ্কিমের মতো না হয়। বঙ্কিম? হ্যাঁ, মা বাবাকে আমি দেবতার মতো স্নেহ করি। আশা করি আপনার বোনকে সে কথাটা বুঝিয়ে বলবেন। আমাকে অশ্রদ্ধা করুক, তাতে ক্ষতি নেই, কিন্তু আমার মা বাবাকে। এদিক দিয়ে আপনি নিশ্চিন্ত থাকুন শৈলেন বাবু। গুরুজনকে অশ্রদ্ধা করতে শিখে সে পরিবারই আমার নয়। প্রত্যেকটি ভাই বোনকে আমি কঠোরভাবে চরিত্র গঠন করেছি। আসুন, বাবা বোধহয় অপেক্ষা করছে। কথা কি জানেন, বোনের বিয়ে দিয়ে অনেক ধার দেনা করতে হয়েছে। রিটায়ার করে বাবা যা পেয়েছিলেন। আপনার অসুবিধার কথা আমি বুঝতে পারছি শৈলেন বাবু। কেরানিগিরি করে সংসার প্রতিপালন করা খুবই কঠিন। আপনাকে আমি কন্ট্রাক্টর লাইনে নামিয়ে দেব। আপনার এই অভাব থাকবে না শৈলেন বাবু। আসুন। বাবা বোধহয় ওখানে অপেক্ষা করছে, চলুন আমরা এখন চলে যাই। আসুন। জীবন করতে পারি দান। দাদু ভাই, মা এসেছে, চলো দেখা করবে। হ্যালো, আমি যাব না দেখা করতে। বাবু, সে কি কথা? পূজার ছুটিতে তুমি বাড়ি যাওনি, মা নিজে এসেছে দেখা করতে, তা বলছো তুমি যাবে না? মায়ের মনে দুঃখ দিতে না দাদু ভাই। মা তোমার জন্য কত কষ্ট করেছে। ছাই কষ্ট করেছে। ছোটবেলা থেকে মায়ের দুধ খেয়েছি না, মায়ের কুলে ঘুমিয়েছি। মায়ের কি কর্তব্যটা করছে শুনি, মা না আরো কিছু। তোমরা আমাকে কনভেন্টে পাঠাচ্ছ কেন? এখানে আমি লেখাপড়া করতে পারবো না? কত ছেলে এখানে পড়ছে, আমি পড়লে তোমাদের মান যাবে? আমি দার্জিলিং যাবো না। দেখি তোমরা আমাকে কি করে পাঠাও। দেখো ছেলের কাণ্ড, ভালো হবে কি করে? বংশটাই তো ছোট। মা দেবু কোথায়? ছেলে কি হয়েছে বাবু তোর? যেটা হ্যাঁ বলবে সেটা আর না বলা যাবে না। কেন, কি বলছে? বলছে কনভেন্টে পড়তে যাব না। এখানে কত ছেলে পড়ছে, তারা বুঝি মানুষ হচ্ছে না। মা আমার জন্য কি করেছে? ছোটবেলায় মায়ের দুধ খেয়েছি না, মায়ের কোলে ঘুমিয়েছি। ছোট মুখে বড় কথা। ঠিক ওর কাকার স্বভাব পেয়েছে। আর গুণ নেই, সার গুণ আছে 16 আনা। নইলে ওর ফার্মে শত শত লোক কাজ করছে, ওকে নিতে পারে না? ওই সব কি গন্ডগোল পাকিয়েছিল, তা মিটে গেছে? তোমার জামাই বলে কোন রকমে সামলে নিয়েছে, অন্য কেউ হলে হালে পানি পেত না। 3 লাখ টাকা সরস্বতী ব্রিজে কন্ট্রাক্ট নিয়েছিল, তাতে এমন মাল মশলা খরচ করেছে, লাভ তো দূরে থাক, উল্টে ঢুকে গেল 1.5 গুণ টাকা। কন্ট্রাক্ট নেওয়ার সময় পরীক্ষা করে নেয়নি শৈলেন? করেছিল, কিন্তু যে মাল মশলা খরচ হবার কথা তার চেয়ে 1.5 গুণ বেশি খরচ হলে লোকসান হবে না? আবার বেহায়ের মতো কি বলছে জানো? কি বলছে? ওই ব্রিজের সঙ্গে আমাদের নাকি জাতীয় স্বার্থ জড়িত আছে। কম মাল মশলা দিলে 2 বছরেই ব্রিজটা ভেঙে যেতে পারে। একই বলে পেটে নেই বাঘ, বিরাসে মাঝে দাঁত, পেটে নেই ইন্দ্রি, ভোতরে গোবিন্দি। তোর বিয়ের আগে কি ছিল ওদের? না ঘর বাড়ি, না একটা ভদ্র পরিবেশ। কোনটাকে তো হা করে বিয়ে সে কি আর আমি জানি না মা? তোমার জামাই 300 টাকা মাইনের কেরানির চাকরি করত, নুন আনতে পান্তা ফুরিয়ে যেত। আজকাল কি বলে জানো? বলে এই গাড়ি বাড়ি ধন দৌলত তোমার জন্য, তুমি আমার সৌভাগ্যের লক্ষ্মী। কিছু বলেনি বাচ্চা, মিশে কিছু বলেনি। তোর বিয়ে 1 মাস পরেই তো ওই আরে কন্ট্রাক্টর নিয়ে গেল সংকট। তাই বলিস না কেন বাবু? বড় অঙ্ক আমার দাদু ওর পেটে আসার সঙ্গে সঙ্গে ভাগ্যের চাকাটা গড় গড় করে চলল। তোমার হলো রে মা? যাচ্ছি। তা তোমার বন্ধু কোথায়? বাদ দাও তোর কথা।
সকালে বলে যাবে, এখন বলছে শরীরটা আমার ভালো নেই। আসলে ওর একটা অন্য ধান্দা আছে। কোথায় যাবে তোমরা শোনো তো? আমাদের সিনিয়র পার্টনার মিস্টার মেহতাব ম্যারেজ ইউনিভার্সিটি। না গেলে অভদ্রতা চূড়ান্ত করা হবে। তাছাড়া শর্মা নাচবে বলে কথা দিয়েছে। তাহলে তোমাদের দেরি করা উচিত নয় বাবু। কথা যখন দিয়েছো তখন তাড়াতাড়ি চলে যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরিস। কাল ভোরেই তো দাদুভাইকে নিয়ে দার্জিলিং এ যেতে হবে। তুমি তাহলে দেবুর জিনিসপত্রগুলো গুছিয়ে রেখো মা, আমাকে এসে যেন ঝামেলা পোহাতে না হয়। এসো স্বর্ণেন্দু। চলো। কোথায় যাচ্ছ মামুনি? পার্টিতে যাচ্ছি বাপি। তুমি খেদে দিদার সঙ্গে ঘুমিয়ে পড়ো, কাল ভোরের ফ্লাইটেই তোমাকে দার্জিলিং যেতে হবে। আমি তোমার সঙ্গে পার্টিতে যাব। বাপি, সেখানে যেতে নেই, নাচ গান হই হল্লা হবে, সবাই ড্রিঙ্ক করবে, তুমি ছেলে মানুষ। আমি যাব। অসভ্য ছেলে, বলছি সেখানে যেতে নেই। আর যাবে না, মা কেমন নাচবে তা দেখবে না। আমি যাবই। বারবার এক কথা ভালো লাগে না দেব, বলছি সেখানে যেতে নেই। আমি যাবই। এক দেব, আমি যাবই তোমার সঙ্গে। তবে রে অসভ্য। অসভ্য ছেলে, এত বড় স্পর্ধা তোমার, আমার সামনে খার উঠিয়ে জিত করবে। বারবার বলছি সেখানে যেতে নেই, তবু যাওয়ার জন্য জিত করবে। এত বড় সাহস। বংশধারা বুদ্ধি শর্মা, বংশধর। কথাই বলে বটে না ইন্দ্রি ভোজরা গোবিন্দি। মা বারবার বলছে যেতে নেই, যাবই যাবই যাবই। কুকুরের লেজে হাজারবার ঘি মালিশ করলো তা কখনো সোজা হবে না। না, সোজা হবে না। আবার আমার সামনে খার উঠিয়ে জিত করলে চাপকে তোমাকে সোজা করে দেব। ছেলে পরে কিভাবে মানুষ করতে হয় তো আমার ভালোভাবেই জানা আছে। যাবে না দাঁড়িয়ে বকবক করবে? যাবে তো চলো। 7টা বেজে 10। এসো। এসো। আমি যেন এসে দেখতে পাই দার্জিলিং যাওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে আছো। অসভ্যতা আমি একদম পছন্দ করি। এবার এসো, খেয়ে দে আমাকে উদ্ধার করবে। খাবো না। কি? তোমাদের ভাত আমি খাবো না, খাবো না, খাবো না, খাবো না। আমি তোমাকে একটা কথা বলবো না। সারা রাত নাচ গান করে যদি বাড়ি ফিরে এসে দেখে তুমি তৈরি হয়ে আছো না, তো মাটিতে পুঁতে দীক্ষাতা। আমি এখানে থাকবো না, যাবো না দার্জিলিং পড়তে। বাড়িতে কাকার বোনের কাছে পড়বো, দাদু দিদার কাছে থাকবো। এক বড় মামা ছাড়া এখানে কেউ আমাকে ভালোবাসে না। বাপ্পি, কেউ আমাকে ভালো। কাকামণি, কাকামণি তুমি এসেছো? আমি তোমার সঙ্গে বাড়িতে চলে যাবো। সে কি, তুই কাল নাকি দার্জিলিং যাচ্ছিস? তাই তো তোর সঙ্গে আমি দেখা করতে এলাম। আমি যাবো না অত দূরে। সে তো আমি ওখানে আগে দাদাকে বলেছিলাম, দাদাও যদিও বা রাজি হলো। দেখে বসলো তোর মা, বললে এখানে থাকলে তোর লেখাপড়া হবে না। কিন্তু কাকামণি, ওরা তোর পুরোদস্তুর সাহেব তৈরি করতে চায়, কিন্তু ওরা এটা বুঝতে চান না মাতৃভাষাকে অবহেলা করলে অসম্পূর্ণ সামনে থেকে যায়। বা তার প্রমাণ দৃষ্টান্ত মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল নিজের লেখা কবিতার মধ্যে তিনি তপকাজ করে
গেছে এ বঙ্গ ভান্ডার তব বিদিত রতন তা সমবিত রব। কাকামণি, এই কি শেষ কাকামণি? তারপর বলো না কাকামণি, মাইকেল বুঝি মাতৃভাষা ত্যাগ করে এ বাপি ইংরেজি সাহিত্য রচনা করে অমর হতে চেয়েছিল। এদেশের মানুষ ধন সম্পত্তি হলে ছেলেকে সাহেব তৈরি করতে হয়। আমি সাহেব হব না কাকামণি, তুমি একটু বাইরে অপেক্ষা করো, তোমার সঙ্গে আমি বাড়ি চলে যাব। মামুনি আমাকে কিছুতে দার্জিলিং পাঠাতে পারবে না, আমি যাব না তো দূরে। বাপিকে বলবো এখানে কোনো ভালো স্কুলে ভর্তি করে দিবে। তুমি একটু বাইরে দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। চাও না আমার ছেলে 10 জনের একজন হোক? তোমরা চাও না? আর শৈল ওরে ওরে তুই চুপ কর, ভগবান সাক্ষী। আমি তোমাদের সাবধান করে দিচ্ছি, আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে যদি কোনো কথা বলো তার ফল কিন্তু ভালো হবে না। তেলে ঝুলে খাওয়াচ্ছি, 4 তলা বাড়িতে বাস করাচ্ছি, তবু তোমাদের মন কিন্তু পাচ্ছি না। বলিস না ওরে শৈল, এমন করে তুই বলিস না। তোদের তোদের ছেলে দাদু ভাইকে আমরা খুব ভালোবাসি। দাদু ভাই আমার বুকের পাঁজর, তোর মার চোখের মনে। আর নরেন নরেন যে দাদু ভাইকে কত ভালোবাসে সে খবর তোরা কেউ রাখিস না বাবা। 5 বছর আগে যেদিন তোরা দেবকে মামার বাড়ি পাঠিয়ে দিয়েছিলে, নরেন 7 দিন মুখে ভাত দেয়নি, দিন রাত শুধু কেঁদেছে। এ খবর তোরা কেউ জানিস না বাবা, জানে শুধু তোর মা। জানি মার চেয়ে যে বেশি দরদ করে তাকে বলে ডাইনি। শৈল ওরে শৈল, তুই কি আমার সেই শৈল বিয়ের আগে যে বলেছিল আমার মা বাবাকে যে অশ্রদ্ধা করবে তাকে নিয়ে আর যেই ঘর করুক আমি করব না? বলেছিলাম, কিন্তু ধর্ম সাক্ষী করে বলো কি অবহেলা করেছি আমি? কোন পাকা ধানে মই দিয়েছে? খেতে দিচ্ছে না, পড়তে দিচ্ছে না, নাকি জ্বালা যন্ত্রণা দিচ্ছে? জবাব দাও। তোমরা অকৃতজ্ঞ, তোমরা বেঈমান। সুরমা এই সংসারে আসার পর থেকে এই সংসারে শ্রী ভিত্তি ঘটেছে, নইলে তোমাদের ছিলটা কেরানিগিরি করে কোন জিনিসটা তুমি করতে পেরেছ? ওরে অশ্রদ্ধা রাজভোগের চেয়ে শ্রদ্ধার সাকান্য আমার ঢের বেশি সব বলে। কিবতের চেয়ে নুন ভাত যে আমার কাছে বেশি মিষ্ট। সুরমা তোমাদের অশ্রদ্ধা করে, এই কথাটা বলতে তোমার জিভটা আড়ষ্ট হয়ে আসলো না? মনুষ্যত্ব বিবেক চিৎকার করে উঠলো না? দাদু ভাইকে অত দূরে না পাঠালেই নয় খোকা, সকাল থেকে কেঁদে কেঁদে চোখখানা ফুলিয়ে ফেলেছে। দেখ না বাবা, বৌমাকে বুঝিয়ে। এই তুমি আমার ছেলেটার ভবিষ্যৎ ঝরঝর করে দিতে চাইছো? শৈল, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ? আমার সন্তানের বুঝি আমার কোনো মায়া নেই? এ কথা কি করে ভাবলে তোমরা? এই সব তোমাদের মনোবৃত্তি। আমি তা বলছি না বাবা, আমি বলছি এখানকার কোনো ভালো স্কুলে যদি। বলেছ আর দ্বিতীয়বার যদি এ কথা উচ্চারণ করো, এই সংসারে ভাত তোমাদের উঠে যাবে। আমাদের কোনো কাজের মধ্যে নাক গলাতে আসবে না, বলে দিলাম। যার সৌভাগ্যে এই সংসারের মুখ দেখেছ, যার দৌলতে গাড়ি করে গঙ্গা নাইতে যাচ্ছ, তাকে যে তোমরা কোন চোখে দেখো জানতে আমার বাকি নেই। তবে একটা কথা তুমি মনে রেখো মা, তুমি স্নেহ করলেই অপর পক্ষ তোমাকে শ্রদ্ধা করবে। এ কথা কোনদিন একতরফা নয়,
একতরফা নয়। বল, তোর যা খুশি তুই তাই বল খোকা। আমি শুধু ভগবানের কাছে বলে রাখছি, হে ঠাকুর। বাহারি আমার শিক্ষিত ছেলে, বাহ, এইটা হলো সন্তান। ছেলে ছেলে আমাদের মহা সুখে রেখেছে, একেবারে তেলের মতো গড়িয়ে যাচ্ছে। শুধু শুধু কেন দুঃখ পাচ্ছ বলো তো? অদৃষ্টের উপর কারো কোনো হাত নেই। জানি জানি, সে কথা আমিও জানি নুরুর মা। দুঃখ শুধু এই জন্য, ছেলে আমাদের উঠতে বসতে খেতে শুতে বুঝিয়ে দিচ্ছে বইয়ের ভাগ্যে আমাদের ভাগ্য সম্প্রসন্ন। অতএব বইয়ের হুকুম মেনে না চললে অদৃষ্টে আমাদের যে অনেক দুর্ভোগ আছে। ওগো, চলো আমরা অন্য কোথাও চলে যাই। কোথায় কোথায় যাব নুরুর মা? অবসর প্রাপ্ত কেরানি, বিকল্প পথ আর জানা নেই। সারাটা জীবন শুধু কলমে পিছেছি, চোখ বিয়োগের অঙ্ক মেলাতে পারিনি নুরুর মা। শুধু নিজের জীবনের অঙ্কটাই মেলাতে পারিনি। নরটার যদি একটা চাকরি বাকরি থাকতো তাহলে ওদের অশ্রদ্ধার অন্ন আমরা মুখে দিতাম না। দিদা দিদা, আর ছোট মামা আমাকে নিয়ে যেতে এসেছে। দাদু ভাই, আমি যাব না, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। মাকে তুমি বুঝে বলে দাও, অত দূর আমি পড়তে যাব না। কাঁদিস রে দাদু ভাই, কাঁদিস রে। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি তোকে আমার বুকের মাঝে আগলে রাখতাম দাদু ভাই, কিন্তু ওরা যে আমার কোনো কথাই শুনবে না দাদু ভাই। আমি যে নিরুপায় দাদু ভাই, আমি যে নিরুপায়। এখানে এসে লুকোনো হচ্ছে, চলে আয় বলছি। আমি যাব না, দিদাকে ছেড়ে আমি কোথাও যাব না। অদৃষ্টে তোর অনেক দুঃখ ছেড়ে দেব, এখনো ভালোই ভালো বলছি চলে আয়। ঈদ এলে আর মাংস আলাদা করে দেবে। তাই দি, তবু আমি দার্জিলিং যাব না। মাস্টার, আমার অনুরোধ বাবা, কেবল দু চারজন আমাদের এখানে থাক, দেখি আমরা বুঝিয়ে সুঝিয়ে যদি রাজি করাতে পারি। ছেলে মানুষ। আপনি চুপ করুন, বস্তির মানসিকতা নিয়ে জন্মেছেন, হাই সোসাইটির আপনি কি বুঝবেন? আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, কেবল জন্য আপনাকে মাথা কামাতে হবে। এইটুকু ছেলে যা জিদ ধরবে। বাবির দিদার জন্য তোমরা আমাদের দুঃখ কেন? 5 বছর বয়স থেকেই ও তো তোমাদের আদর্শে মানুষ হচ্ছে। ছুটি ছাটায় একটু আসে, আর হুকুমে তুমি এই বাড়িতে ওকে নিয়ে এসেছো। কাল সকালে ওর দার্জিলিং যাবার কথা, কেন তুমি ওকে বাড়িতে নিয়ে এসেছো? তোমার অদৃষ্ট সুপ্রসন্ন যে আমি সেদিন বাড়িতে ছিলাম না, তা না হলে তোমার হাড় মাংস আমি আলাদা করে দিতাম। দেখো মেয়েটি, শাট আপ ব্লাডি বাস্টার্ড, জুতিয়ে মুখ ছিঁড়ে দেবো। ইতর ছোট লোক জানোয়ার কোথাকার। তুমি কিন্তু স্বাধীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছ। আরে যা যা, যে দাদার মাথার উপর কাঁঠাল ভেঙে খাচ্ছে তার আবার বড় বড় কথা। একটা স্ট্রিট ডগ। আমার কিন্তু ধৈর্যের সীমাহীন নয়। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এখন ভদ্রভাবে কথা বলো। যা বাবা যা, তুই এখান থেকে চলে যা। কি হবে ওদের সঙ্গে ঝগড়াঝাটি করে? আমার ছেলে যদি আমার বসে থাকতো, বাইরের লোক এসে কোনো কথা বলতে পারতো না। ঝগড়া বিবাদ আমিও করতে চাইনি বাবা, কিন্তু ওরা যদি পায়ে পায়ে ঝগড়াটি করতে আসে আমিও কিন্তু ছেড়ে কথা বলবো না। ওরা যদি এখনো ভদ্রভাবে কথা না বলে। দেখো বৌদি,
ছেলেটাকে কাল চোরের মতো বাড়ি থেকে নিয়ে এসেছো। আমি বাড়িতে থাকলে মজাটা ঠিক পাই না। দেবো এদিকে আয়। আমি যাব না। এখনো চলে আয় বলছি। না আমি যাব না, আমি দিদার কাছে থাকবো। দেবু আজকের দিনটা না হয় আমার কাছেই থাকবো। বলেছি না আমার কোন কাজের মধ্যে আপনারা না করতে আসবেন না। কথাই কাজ হবে না দিদি, ঘরে নিয়ে গিয়ে ঘা কতক দিয়ে দে, দেখবি সোজা হয়ে গেছে। কথাই বলে না, মারের নাম মধুসূদন। ছেলে মেরে ছেলে মানুষ করা যায় না। অরবচেতন মেনে মায়ের উপরে জমা হয়ে আছে পুঞ্জবতী অভিমান। যে সন্তান জন্ম থেকে মায়ের দুগ্ধ পান করতে পারে না, সে সন্তান মাকে ভালোবাসতে পারে না, ভালোবাসতে পারে না। তুই কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস। সারা রাত আমি জেগে এসেছি, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। এখনো চলে আয় বলছি। আজ তুমি যাও দাদু ভাই, আমরা ওকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসছি। হ্যালো, 10টা নয়, 5টা নয়, একমাত্র শিব রাতের চলতে। আমার কথা কানে গেল তো? এখনো হিমুর সঙ্গে বাড়িতে চলে যা বলছি। যাও দাদু ভাই যাও, মায়ের অবাধ্য হতে নেই। গরমের ছুটিতে এসে আমার কাছে 2-4 দিন থেকে যেও কেমন। হ্যাঁ যাও। না আমি যাব না। দেবু আমি যাব না, যাব না, যাব না। তবে রে পাজি শুন। ছেড়ে দাও। মাথা গরম করো না, আমি একটু নিয়ে আসছি। ওই একটত্তি ছেলের তেজ দেখেছেন? এত মার খেলো তবে এক ফোঁটা চোখে জল পর্যন্ত নেই। বড় হলে যা একখানা মাল হবে না, আর দেখতে হবে না। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। 300 শতাব্দীর মুখ তুমি উজ্জ্বল করবে। তোমার মা বাবা ভাইয়ের জন্য অজরা এতখানি অধঃপতন, ওদেরকে তুমি নিষেধ করে দাও। আমার ছেলের জন্য কারো মায়া দেখাতে হবে না। এর নাম হচ্ছে রাক্ষসী মায়া। আমার ছেলের জন্য কারো দরদের নদীতে পান ডাকাতে হবে না। হ্যালো, কেন ওদের অবজ্ঞ হচ্ছিস? আয় আমার সঙ্গে, আমি তোকে সব বুঝিয়ে বলবো। যাব, হ্যাঁ কিন্তু দিদাকে মা ধাক্কা মারলো কেন? দাদুকে ঠেলে ফেললো কেন? এ বিচার তোমায় করতেই হবে বাবা। দেবু, তোমার মা বাবাকে যা শ্রদ্ধা করে না, আমি তাদের শ্রদ্ধা করবো কোন মুখে? তুমি এমন দামি পোশাক পরেছ, মা দামি শাড়ি পরেছে, দাদু দিদার দামি কাপড় নেই কেন? মা যদি গুরুজনদের অশ্রদ্ধা করে, আমাকে কোন মুখে অশ্রদ্ধা করতে বল? নিজেরা অসভ্যর মতো ব্যবহার করবে, আমাকে বলবে সভ্য হোক। শুনবো না, ওদের কোনো কথাই আমি শুনবো না। এসব ওকে কারা শিখিয়েছে মা? তুই বলতে চাস তোর ছেলেকে আমরা? বলা বলির কি আছে? তোমরা ওর শিশু মনটাকে বিষয় দিয়েছ। নইলে 10-11 বছরের বাচ্চা কি করে বলে দিদা শুকনা হ্যাঁ শ্রদ্ধা করে না? তোমরা ওর সামনে নিশ্চয়ই এইসব কথা নিয়ে আলোচনা করো। নইলে ও কি করে বুঝতে পারে মার কাপড়ে দামি কাপড় আর দিদার পরনের সস্তা কাপড়? দেখ শৈল, তোমাদের কপালে অনেক দুর্ভোগ আছে। শত চেষ্টা করেও তোমাদের দুর্ভোগ আমি ঘুচাতে পারবো না। ছি 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 ছি, এই তোমাদের মনোবৃত্তি। তোমরা সুরমা যে দামি শাড়ি পরবে, তোমাকেও তাই পরতে হবে? শৈল, তুমি কি কচি খুকি? শৈল, ছি 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 ছি।
বিশ্বাস কর বাবা। আমি ঘাসে মুখ দিয়া চলি না, গায়ের চালা আমি বুঝি। নরেনকে যদি আমার ফার্মে মোটা অঙ্কের চাকরি দিতে পারতাম, দেবর কানে তোমরা এই সব কথা তুলে দিতে না। শৈল, ওরে শৈল, ওরে না শৈল না। কিন্তু যতই তোমরা জীবিস ঢালতে চেষ্টা করো না কেন মা, নয়নের মতো অপদার্থকে আমার চাকরি, আমার ফার্মে চাকরি দেব না। আমি রাস্তা থেকে লোক এনে চাকরি দেব, কিন্তু ওই কুলাঙ্গারটাকে নয়, কুলাঙ্গারটাকে নয়। শৈল, ওরে শৈল, শুধু 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 তুই আমাকে দোষারোপ করে গেলি। ভগবান সাক্ষী, আমরা যদি দাদু ভাইকে পুরো কুমন্ত্র দিয়ে থাকি, তাহলে তাহলে ওদের মাথায় যেন বজ্রপাত হয়, বজ্রপাত হয়। কাকে বলবো, কাকে বোঝাবো আমার মনের ব্যথা? কত আশা করে ছেলের বিয়ে দিয়েছিলাম, আশা হায় রে মানুষের আশা। হলে রাজেশ্বর নিয়তি হাসিছে, ওঠে ঘূর্ণিঝড়, স্বপ্ন টুটল, আশা না পুরালো। স্বপ্ন টুটিল, আশা না পুরালো, শুধু চলো না জীবন সাগরে ফুটে সদা ফুল, ফুল সে তো নয় জীবনেরই ভুল। জীবন সাগরে ফুটে সদা ফুল, ফুল সে তো নয় জীবনেরই ভুল। তবু আশায় আমি পারি না ছাড়িতে, তবু আশায় আমি পারি না ছাড়িতে, আশায় হয় কাঁদিতে। কুহকিনী দয়াময় আশা, হায় আশা, কুহকিনী দয়াময় আশা, হায় আশা, কুহকিনী দয়াময়। হারান, তুমি ঠিক বলেছ হারান, তুমি ঠিক বলেছ। আশা, আশা শুধু মায়া মরিচিকা। তবু তবু কেন বেঁচে আছি
বুঝতে পারছি না হারান, এর চেয়ে মরে যাওয়া যে অনেক বেশি ভালো, অনেক বেশি ভালো। মানুষের সব আশায় কি পূরণ হয়? হারান, সব বাসনায় কি সার্থক হয়? ছেলে মেয়ের শান্তিতেই মা বাবার শান্তি, ওদের আনন্দেই মা বাবার আনন্দ, আর ত্যাগের মধ্যেই মহত্বের মহান প্রকাশ। হারান, হারান, আশা হায় আশা কুহকিনী দয়াময়, আশা হায় আশা কুহকিনী দয়াময়। সে কথা আমিও জানি রে হারান, সে কথা আমিও জানি। একটা তবু যেন এই মনটাকে আমি প্রবোধ দিতে পারছি না। একটা সন্তানকে এই পৃথিবীতে আনতে মাকে যে অসহ্য নরক যন্ত্রণা ভোগ করতে হয়, তাই একমাত্র মা ছাড়া আর কেউ তা জানে না, আর কেউ তা জানে না। আর সেই সন্তান যদি মায়ের প্রাণে আঘাত দিয়ে কথা বলে, সেই দুঃখ রাখবার কোনো জায়গা থাকে না গো, কোনো জায়গা থাকে না, কোনো জায়গা থাকে না। সন্তান সন্তান যদি জায়গা না দেয়, কাজ চলাচল ফিরিয়ে দিতে পারবে না, ফিরিয়ে দিতে পারবে না, ফিরিয়ে দিতে পারবে না। ভাঙছে, শুধু ভাঙছে, চারদিকে শুধু চলছে ভাঙনের খেলা। যৌথ পরিবার ভাঙছে, ছেলেরা স্কুল কলেজের চার ভাঙছে, নাবালক ছেলেরা বাক্স ব্যাঙ্গে সিনেমায় লাইন দিচ্ছে, রাজনৈতিক নেতারা দল ভাঙছে, ভাঙছে। স্বামীর বিশ্বাস বিরাট ভাঙনের মধ্য দিয়ে আমরা আনন্দে অবাক হয়ে তরিবে চলেছি। হ্যালো, হ্যালো, সত্যি বলছি না মা, সিঁদুর মুছে ফেললে তোমাকে এখনো বিয়ে দেওয়া যাবে। যাই বুঝি, সেই চেষ্টা করে দেখবো নাকি একবার? দেখতে পারো, তবে আমি বাজি ধরে বলছি, পাত্রপক্ষ যদি বুঝতে পারে 12-13 বছরের ছেলে আসছে তোমার একটা, আমার নামে কুকুর পোষো, এখনো লাভলি ফিগার আছে, ইউ আর বিউটিফুল লেডি। লোভ লাগছে? দাঁড়াও, আমি তোমার বন্ধুকে বলে দিচ্ছি। আমি ভয় করি না, শৈলেনও জানে তোমার উপর কিঞ্চিত দুর্বলতা আছে আমার। আছে বুঝি? তোমার হাসি, তোমার কথা, তোমার এই মন মাতানো সৌন্দর্য। আচ্ছা আচ্ছা শর্মা, তুমি আমাকে একটা গান শোনাও। পৃথিবীতে প্রেম বলে যদি কিছু থেকে থাকে, এরই নাম ভালোবাসা, এরই নাম জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, এরই নাম ভালোবাসা, এরই নাম
পৃথিবীতে সুখী বলে যদি কিছু থেকে থাকে, এরই নাম ভালোবাসা, এরই নাম পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানেই তোমাকে পাই, খুঁজে পাই। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানেই তোমাকে পাই, খুঁজে পাই। পাশাপাশি থাকবো, বুকে ধরে বাঁধবো, যার বিনিময়ে আমি তোমাকে পেলাম, এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। পৃথিবীতে প্রেম বলে যদি কিছু থেকে থাকে, এরই নাম ভালোবাসা, এরই নাম প্রেম। পুরে মরার মাঝে যদি কোনো চুপ থাকে, এরই নাম ভালোবাসা, এরই নাম তোমার হাসি, তোমার কথা, তোমার এই মন মাতাজন সৌন্দর্য আমাকে পাগল করে দিয়েছে। পাটকো বিংশ শতাব্দীর যুব মানুষ, বাহ বাহ বলি হরি। আমি আমি রাস্কেল, আর তুমি তুমি সমাজের চূড়ান্ত পাপ, বিবেকহীন পশু, নীতিজ্ঞানহীন একটা নরম। একটা বিবাহিত নারীকে অবচেতন মনে ঘুমন্ত স্পৃহাতে সুসুরি দিয়ে ঘুম ভাঙানোর চেষ্টা করছিল একদম। সাউন্ড অফ এ ব্রিজ। চলে যাও, চলে যাও ওখান থেকে, নইলে তোমাকে আমি গায়ে হাত দিতে হবে না। শিক্ষা দেবে আমাকে? আমার নাম নীলকণ্ঠ। এই সমাজের বিষ আমি গন্ডুষ ভরে পান করেছি। তলফুটু সমাজ তরণীতে উশৃঙ্খলতার লুনা জল ঢুকে ভরাডুবি হতে চলেছে, অথচ যাত্রীরা নির্বাক। আমি আমি জল সেচের ব্যবস্থা করছি। পাগল। তুমি কি বিদ্যাসাগর উত্তম পুরুষ? তুমি কি নেতাজির বংশধর? তুমি কি অগ্নিশিখা সূর্য ছেলে আত্মীয়? তুমি কি বুড়ি বালাবের তীরে ব্রিটিশ সিংহের পদে দাবানল হয়ে উঠেছিলে? আরে পাগল, জানিস না তুই? না, তোমরা তাদের কেউ নও। প্যান্ট পাইপ প্যান্ট পরে ফ্যাং ফাঁক করে হা করে হাসছ যুবক। শুনেছ শুনেছ তুমি ব্যাঘ্র শিশু ক্ষুদিরামের নাম? শুনেছ বিদায় বিনয় বাদল ছেলের কথা? জানো তুমি কে ছিলেন সূর্য সেন? ভক্ত আমার কি না হয়, তোমরাই তাদের উত্তম পুরুষ। তুমি কিন্তু শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি কে? উঠাঙ্গে নাম মারতে বসন, কাপড় নেমে এসেছে না ভিড় নিচে। তুমি নাকি সন্তানের জননী? জননী শব্দের অর্থটা জনমা।
হোয়াট ইজ দ্য মিনিং অফ জননী? আমি তোমাকে সাবধান করে দিচ্ছি। আচ্ছা মা, বিদ্যাসাগরের মতো বিরাট ব্যক্তির যিনি মা ছিলেন, তিনি কি তোমার মতো নাভির নিচে কাপড় পরতেন? বাংলার ভাগ আশুতোষের গর্ভধারিণী কি অর্থাঙ্গে বাসন ছিল না? জননী কি তোমার মতো নির্লজ্জ বেহায়া ছিলেন? শোনো তো, ছোট লোকটাকে গায়ে হাত দিতে হবে না। আমি চলেই যাচ্ছি। তো যাবার বেলায় একটা কথা বলে যাচ্ছি মা, তুমি প্রেমানন্দের মা হতে পারবে, কিন্তু বিবেকানন্দের জননী হতে পারবে না। তুমি হেমা মালিনী হতে পারবে, কিন্তু শিবের বউ হৈমন্ত হতে পারবে না। উন্মাদ ছোট লোকটার কথাগুলো গায়ে আমার কাঁটার মতো বিচ্ছিল। ইচ্ছা হচ্ছিল ওকে ধরে চুতিয়ে দে। Let him go. চলো কোন হোটেলে যাই, মাথাটা বড্ড ধরেছে, বিয়ার না খেলে মাথা সারবে না। পাশাপাশি থেকো, বুকে ধরে রেখো, বুকে ধরে রেখো, যারি বিনিময়ে আমি তোমাকে পেলাম, এরই নাম ভালোবাসা, থাকবে কি করে? মালিকের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারলে চাকরি থাকে আজকাল? আদর্শের গাড়িতে পাক খাচ্ছে দাদা, অথচ এটা বোঝে না আদর্শের নৌকা ফুটো হয়ে যে কোনো মুহূর্তে বড়ডুবি হয়ে যেতে পারে। তুমি অনন্তকে বলো একবার দাদার সঙ্গে দেখা করতে। দাদার ফার্মে বাইরের কত লোক চাকরি করছে, আর বঙ্গবতীর একটা ব্যবস্থা করতে পারবে না? একটা কথা বলবো নুরুদা, রাগ করবে না তো? বলো। শৈলেন্দা কিন্তু 4 বছর আগে সেই শৈলেন্দা নেই। আমল পরিবর্তন হয়েছে তার, শুধু পোশাক আশাকে নয়, মানসিক পরিবর্তনও হয়েছে। হয়তো তাই, কিন্তু কাল আমার সঙ্গে বাজারে দেখা, আমি কথা বলবার চেষ্টা করলাম, আমার কথার আমলই দিলেন না। ফিরে আসছি, কানে এলো একটি কথা। কি কথা? ওর সঙ্গের ভদ্রলোক জিজ্ঞেস করে বললেন ছেলেটি কে? শৈলেন্দা বললেন চাকরির জন্য এসেছে বোধহয়। কথাটা শুনে এমন দুঃখ হলো আমার। নুরু, মানুষের যে এভাবে পরিবর্তন হয় দাদা, আমার তা জানা ছিল না। আজ 2 দিন করে হাড়ি জ্বলেনি, বৌদি বসে বসে শুধু চোখের জল ফেলছে। দাদা চাকরির জন্য হুন্ডের মতো ঘুরে বেড়াচ্ছে, আমার লেখাপড়া বন্ধ, কি যে হবে এখন? 2 দিন তোরা উপবাসী, এ কথা তোর আগে আমাকে বলিস কেন? এসো আমার সঙ্গে। তুমি কি করবে দাদা? তুমিও তো আমারই মতো বেকার। আরে বোকা, বেকার হলেও আমি টিউশনি করে 30 টাকা পাচ্ছি, খাওয়া পড়া তো দাদার ঘরে চলেছে, অথচ বাপিকে মাসে মাসে 10 টাকা দিচ্ছি, বাবাকে দিচ্ছি 10 টাকা, বাকি যা থাকে। ভাবলে সত্যি অবাক লাগে নুরুদা, তুমি শৈলেন্দার সহোদর ভাই, একজন সময়ের সিঁড়ি ভেঙে সৌভাগ্যের স্বর্ণ শিয়ার উঠে গেছে, অর্থের অহংকার চলাই বলাই ভঙ্গিতে, আর তুমি ওরে পাগলা, হাতের 5টা আঙ্গুলকে এক সমান হয়। আর তাছাড়া আমার যদি প্রচুর অর্থ থাকতো, আমিও দাদার মতো অহংকারী হয়ে যেতাম। তা হতে না। আমি হলফ করে বলতে পারি, অর্থ থাকলেও তোমার